আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। আপনারা আশা করি দেখেছেন সম্পূর্ণটা। বিডি মিররের আজকের এই পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব ছাত্রদল সম্পর্কে এবং রনি ভাইয়ের একটা কথা, টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। এটার উপরে তেমন একটা ভরসাযোগ্য তেমন একটা কারো ইয়ে ছিল না, তবে আজকের কথাটায় এটার একটা ভালো পজিটিভ দিক ফুটে উঠবে ইনশাল্লাহ, সেই আশাই করতেছি। তো অ্যাকচুয়ালি আজকের আলাপটা ডাকসু বেইজ হবে। ডাকসুতে কেন হারলো ছাত্রদল, কি ধরনের পোট্রে করা হইতেছে মিডিয়াতে, বা কি কি মানুষ বলতেছে, অ্যাকচুয়ালি ছাত্রদলকে অ্যাজ পার্সপেক্টিভ আমি আমার চোখে কিভাবে দেখছি, এই জিনিসগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করবো। চলুন শুরু করা যাক। আমি নিজেও এ জায়গায় লিখেছিলাম যে ছাত্রদল কেন হেরেছে, ছাত্রদলের হারার কারণটা লিখেছিলাম। সে জায়গায় হচ্ছে আমি উল্লেখ করেছিলাম যে বিগত দিনের ইতিহাস এই ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদলের, যেটা 2002-এর যে ইতিহাসটা, মেয়েদের হলে ঢুকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটানো, অপরাধগুলো করা, এটা, এবং এই বর্তমানে যেই পরিমাণ অন্তর্দ্বন্দ্ব, তারপরে ক্রন্দল, এরপরে এই যে বিষয়গুলো রয়েছে, যেমন এর মধ্যে আছে আহ, সম্পূর্ণ প্যাটার্ন ঘিরে বিএনপির যেই ছোট ছোট চাঁদাবাজি, এই সম্পূর্ণ বিষয়গুলোকেই এ জায়গায় অ্যাড্রেস করেছে মানুষ, এবং এই জিনিসগুলোই করেছে। আর একটা কারণ হচ্ছে যে ভোটের আগের দিন, দু একদিন আগে থেকে যেই অ্যাক্টিভিটিটা ছিল, লোকাল বিএনপি তারা ছাত্র দলের নেতৃবৃন্দকে বা আহ, এই মাহেদ এবং আদিব আবিদকে ভোট দেওয়ার কথা বলেছে, এইটাও মিডিয়ায় ছড়াইয়া আর একটা কেওয়াটিক সৃষ্টি করা হয়েছে। ইভেন সেইটাকে উল্লেখ করেছিলাম যে আবিদকে দুর্বল করে দিল এই কাহিনীগুলো। এগুলো আমি আমার যে প্রোফাইলে, আমার নিজের প্রোফাইলে এগুলো উল্লেখ করেছিলাম। তো এই পুরো বিষয়গুলো যে উল্লেখ করেছি, এ জায়গায় একটা কারণ আছে। আমি মোটামুটি অবজার্ভ করছিলাম এই প্যানেলটাকে, ছাত্রদলের প্যানেলটা যথেষ্ট সুন্দর এবং একটা মানে এতটা নম্রভদ্র পোলাপান। আমি মোটামুটি মাহেদ, তো আবিদকে যেভাবে দেখছি, মাহেদকে বলি অথবা এরপরে হামিমকে বলি, আমি এজিএস প্রার্থী, ওরে তো আমার অনেক মানে অসম্ভব ভদ্র মনে হয়েছে। আমি হামিমকে অতটা অথবা ভদ্র মনে করিনি, কিন্তু আমি লাস্ট কয়েকটা ঘটনায় আমি হামিমকে দেখে খুব অবাক হয়েছি যে এত ভদ্র এবং এত ইন্টেলেকচুয়ালি একটা ছেলে, তাকে অ্যাকচুয়ালি মনোনয়ন করছে বিএনপি থেকে। ইভেন তারেক রহমানের ভবিষ্যৎ চিন্তাটাও এ জায়গায় অনেক বড় একটা বার্তা দেয়। জিতছে হারছে সেটা অনেক পরের কথা। তো এই জিনিসগুলোকে আমি খুব গুছালোভাবে একটু চিন্তা করতেছিলাম, তখন দেখলাম যে না, ছাত্রদল তার প্যাটার্নটাকে, ইভেন আমরা যদি কেন্দ্রীয় সভাপতি যে আছে রাকিবকে দেখি, রাকিব সম্পর্কে অনেক অনেক থাকতে পারে, আহ, যা- অনেক ধরনের কথা থাকতে পারে, অনেক ধরনের সমালোচনা থাকতে পারে, কিন্তু এই মানুষটা যে কতটুক ভদ্র, কতটুক মানে ধৈর্যশীল, সহনশীল, সেটা আমরা বিগত দিনগুলোর আলোচনায় বিভিন্ন ধরনের ইসে দেখতে পাই। কোনো ধরনের আহ, মানে ক্রন্দল টাইপের কথাবার্তা এটা কমই বলছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো বা সে বলছে, ইভেন সেগুলো খুব ভালো কিছু বয়ে আনবে না দেখেই হাইকমান্ড বলতে মোটামুটি আমি যেটা বুঝি, হয়তো বা রাকিব সাজেস্টেড বাই তারেক রহমান। বাট এটা বোঝা যায় কখন, যখন দেখা যায় যে কোনো একটা লেখা লিখছে সেইটাকে আবার কারেকশন করতেছে, তার মানে সে কোনো জায়গা থেকে সাজেশন পাচ্ছে। লাস্ট যেই কাহিনীটা হলো যে এই দুই একদিনে ঢাবি ছাত্রদল একদম উদ্দেশ্য করে আমাকে বলছে যে ভাই, আপনি এমন ভাবে লেখেন যেন কলিজায় লাগে, আর কেউ যদি আপনাকে এই জন্য ব্যথা দিয়ে কথাও বলে, সেটা আমাদেরকে জানাবেন। মানে আমি জাস্ট এই চিন্তাটা বলছি যে ওদের চিন্তাটা যে আপনি এমন ভাবে লেখেন যেন আমাদের কলিজায় লাগে, আমরা যেন কারেকশন হই। এই যে চিন্তাটা, ঢাবি ছাত্রদলের এই যে মানে গণেশ টনেশ এইরকম বেদবগুলো ছাড়া এই যাদেরকে প্যানেলে দিছে, এরা যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে।
এখন সাংগঠনিক যেই একটা আওয়াজনেসটা যে এটা ওইটারে গুছিয়ে উঠতে এত বড় একটা দলের হয়তো বা সময় লাগবে। ঠিক আছে, ওইটা আমি আমি আমার জায়গা থেকে ওই জায়গাটা ছাড় দিয়েই আজকে কথা বলতেছি। তো যদি আপনি চিন্তা করেন যে কেন হারলো, আমি যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা যেইভাবে পোট্রে করা হয়েছে, সেই জায়গাটা আমি আর একটু বলি যে এখানে কয়েকটা জায়গায় হারছে। বেসিক্যালি যেগুলো বলা হয় যে অতীত ইতিহাস, যেমন 2002 এবং এই যে আহ, মানে বর্তমান সময়ের যেই সিচুয়েশন, অন্তর্কোন্দল এবং চাঁদাবাজি, এই জিনিসগুলো যতটা না হিট করছে তার চেয়ে বেশি হিটটা করছে এই জায়গায় মূলত যে ছাত্র শিবিরের প্যানেল বা ঐক্যবদ্ধ শিক্ষক জোটের প্যানেলের যেই ইনক্লুসিভ আইডিয়া এবং ছাত্র শিবিরের লাস্ট যেই ইগুলো চিন্তা চেতনাগুলোকে ছাত্রদের মাঝে তুলে ধরা, ছাত্রবান্ধব প্রোগ্রাম যেইগুলো অ্যাকচুয়ালি ছাত্র দলে ছিল না। এবং আরেকটা কারণ হচ্ছে আহ, ভারতের দিকে ঝুঁকে যাওয়া বিএনপির, এইটা সবচেয়ে বড় কারণ। এই লাস্ট যে অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, লাস্ট যে বিপ্লবটা হলো, এই বিপ্লবটা বেসিকলি ভারতের দিকে গত সরকারের অনুগত হয়ে বাংলাদেশি মানুষকে নিপীড়নের এটাই কিন্তু তার ফলটাই কিন্তু ভোগ করছে। সেম জিনিসটা এই নির্বাচনেও ফোকাস হয়েছে। এবং দেখেন যে যে মানে নারীরা স্বতঃস্ফূর্তভাবে এটাকে অ্যাড্রেস করছে, ইভেন নারী বান্ধব শিবিরকে মনে করছে, সেই জায়গা থেকেই এই রেজাল্টটা। এখন আপনি যদি মিডিয়ার কথা বলেন, তারপরে অতিথি শেষের কথা বলেন, হ্যাঁ এই জায়গাটা তো একটা প্রভাব পড়ছে, কিন্তু এইটা বড় প্রভাব যে ছাত্রবান্ধব কোনো প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করতে পারেন নাই। দ্বিতীয়ত হচ্ছে যে ভারত বিরোধিতা আপনাদের মধ্যে নাই। ভারত বিরোধিতা ছাড়া মানে মানুষ যে জায়গায় আন্দোলনটাই করলো যে ভারতের দিকে ঝুঁকে তুমি সম্পূর্ণ আমার আত্মমর্যাদাকে বেঁচে দিতেছো, আমার দেশটা বেঁচে দিতেছো, ওই জায়গা থেকে ফিরে আনার জন্য। তো সেই জায়গাটায় তো এই ফলাফলটা হইতেই পারে, এই জায়গাটা কেউ অ্যাড্রেস করতেছে না। দ্বিতীয়ত আমি অন্য কথায় যাওয়ার আগে একটু বলি যে দেখেন, চাঁদাবাজি কি অ্যাকচুয়ালি বিএনপি করতেছে সেইটা সবচেয়ে বড়, নাকি আওয়ামী লীগ যেই পরিমাণ চাঁদাবাজি করতো সেইটা সবচেয়ে বড়? আওয়ামী লীগের বিষয়টা ছিল আওয়ামী লীগ মিডিয়াটাকে কন্ট্রোল করতে পারছে, মানে প্রচন্ড লেভেলে কন্ট্রোল করতে পারছে, যে কারণে চাঁদাবাজির ঘটনা ওইভাবে আসে নাই। ভাই একদম সিম্পল, একটা থানা সভাপতি, একটা ওয়ার্ড সভাপতি 200 কোটি টাকা নিয়ে তারপরে পালাইতে পারছে। 200 কোটি টাকা এই জায়গা থেকে মানে এই ক্ষমতা বদলের পরে 200 কোটি টাকা নিতে পারছে। নেপালে বিজনেস করে একটা ছাত্র লীগের থানা সভাপতি। আপনি চিন্তা করে দেখেন যে নেপালে এখন সে আহ, মানে কি বলবো যে বিজনেস করতেছে, বিল্ডিং লিজ নিয়ে ওই জায়গায় হোটেলের বিজনেস শুরু করে দিছে। আপনি চিন্তা করে দেখেন যে 200 কোটি টাকার উপরে বাংলাদেশ থেকে নিয়ে গেছে আর বাকিগুলো নিতে পারে নাই। তাহলে আপনি চিন্তা করেন যে সেই অনুযায়ী আপনি বিএনপির যে চাঁদাবাজিগুলো আছে যে এলাকায় এলাকায়, সেগুলো অতিষ্ঠ করছে মানুষকে, অনেক ধরনের প্রবলেম। এটা সত্যি কথা, এটা আসলেই খুবই প্রবলেমেটিক, এটা সত্যি। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি চিন্তা করেন যে এই যে চাঁদাবাজিগুলো হইতো আগে, সেই চাঁদাবাজিগুলোকে আমরা জানতাম? আমরা কিন্তু জানতাম না, কারণ প্রচন্ড লেভেলে মিডিয়া কন্ট্রোল ছিল। মিডিয়াকে এমন ভাবে কন্ট্রোল করছে যে কন্ট্রোলটা এ জায়গায় আহ, মানে ওই জায়গাটায় ভালো। আপনারা দেখছেন যে ওই জায়গায় এরকম নিউজ হয় নাই, আজকে এসে হয়েছে। আজকে তো এই মিডিয়ার উপরে কন্ট্রোল নাই। ইভেন মিডিয়ায় কারা বসে আছে? মিডিয়ায় বসে আছে সব সেই আগের প্রেতাত্মাগুলা। সেই আগের প্রেতাত্মারা মানে যারা দুষ্ট, সেই দুষ্ট লোকগুলো কিন্তু আজকে পোট্রে করতেছে বিএনপিকে এরকম। ইভেন এইটা ভারতের প্রেসক্রিপশনেই করতেছে। ভারত চাইতেছে এ জায়গায় একটা chaotic প্রবলেম সৃষ্টি করতে, সেই জায়গায় তাদের মাথায় যখন যা আসতেছে তাই করতেছে। ইভেন প্রথম থেকে দেখেন কোন জায়গায় চাঁদাবাজি, কোন জায়গায় চাঁদার কারণে মায়ের মায়ের পিঠ, এটা তো এটা হয়েছে, এটা খুবই খারাপ, এটা আমরা বলতেছি। কিন্তু যেই লেভেলে বা যেই অ্যামাউন্ট অফ মানির জন্য হয়েছে সেইটা কি ঈশ্বর চাইতে বড়? আমি এই জায়গায় বলতেছি না যে সেইটাকে সাপোর্ট করে, কিন্তু পোট্রে ওইভাবে করা হয়েছে। ইভেন কিছু কিছু জায়গায় যেই পরিমাণ মানে আগ্রাসনী ভূমিকায় বিএনপিকে দেখা গেছে, এইটা অ্যাকচুয়ালি অনেকেই বলে, ইভেন এটা আমাদের অনেক ক্ষেত্রে আহ, চিন্তাও করতে হয় যে হ্যাঁ বিষয়টা এইরকমই, যে অ্যাকচুয়ালি এজেন্সি ইভেন ইন্টেলেকচুয়াল কিছু ফোর্সের এটা বানানো, ইভেন এটা সাজিয়ে একটা প্যাটার্ন করা নাটক। যেমন
আপনি দেখছেন যে পাথর চাপা দিয়ে যে মানুষটাকে মারা হয়েছে, এই জিনিসটার উপরে বললাম।